কারোর কোনো অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে কোমরে দড়ি বেঁধে কি হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোনোটা বেআইনি। আজকে আমি যদি সেটাকে সমর্থন করি, কালকে একই জিনিস অন্য কারোর বিরুদ্ধেও হতে পারে। সুতরাং সেটাকে আমরা সমর্থন করতে চাই না। আবার এটাও ঘটনা, শওকত মোল্লারা যে অত্যাচার করেছে তাদের এদের খালি কোমরে দড়ি বেঁধে নয়, এদের জুতোর মালা পরিয়ে উল্টো গাধার পিঠে চাপিয়ে মাথা ন্যাড়া করে ওদেরকে গোটা এলাকায় ঘোরানো উচিত। এটাও ঘটনা। তাই ভালো হতো পুলিশের আগে যদি শওকত মোল্লা পাবলিকের হাতে পড়তো, তাহলে দিন পর ভাঙড় আসলে বরাবরই লাল দুর্গ ছিল, তারপরে নীল বা সবুজ দুর্গে পরিণত হয়। দীর্ঘ প্রায় 15 বছর পর ভাঙড়ে লাল ঝান্ডার কোনো পার্টি অফিস উদ্বোধন হয়েছে, কি বলবেন? এবং দুর্গে কিছুই সবুজ দুর্গে পরিণত হয়নি। দুর্গের বাইরেটা ওরা গায়ের জোরে রং করেছিল সবুজ রঙের, ভেতরটা লালই ছিল। এবং তার প্রমাণ ভোটে হয়েছে। 2021-এ আমরা জিতেছি, 26-এ আমরা এখানে জিতেছি। এবং গায়ের জোরে এখানে শওকত মোল্লাদের অত্যাচারে, এখানে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এখানে রাজনীতি করতে পারতো না কোনো বিরোধীরা। আরাবুল ইসলাম পরে আইএসএফে গেছেন, কিন্তু যখন আরাবুল ইসলাম তৃণমূলে ছিল তখন আরাবুল ইসলামও প্রচুর অত্যাচার করেছে। এই সব কিছুর ফলে এখানে স্বাভাবিক রাজনীতি করা যায়নি। কিন্তু আজকে যারা এই অত্যাচারগুলো করেছে তাদেরকে হয় এখন জেলে থাকতে হয়েছে, নাহলে অন্য দলে তাদেরকে শেল্টার নিতে হয়েছে। কেউ বিজেপিতে শেল্টার নিচ্ছে, কেউ আইএসএফে শেল্টার নিয়েছে, কেউ অন্য কোনো দলে শেল্টার নিচ্ছে। কিন্তু মানুষের জায়গায় আছে। আমাদের সঙ্গে অত্যাচার যারা করেছিল, যারাই করেছে, সে যে দলে থাক না কেন, তাদেরকে আমরা ভুলিনি, তাদেরকে আমরা ভুলবো না। জনগণও তাদেরকে ভুলেনি। পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন হলো। পরিবর্তন কি বাস্তব? না, আমরা এই পরিবর্তন তো চাইনি। আমরা তো চাইনি বিজেপি সরকারে আসুক। আমরা যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন হয়নি। সেই পরিবর্তন যাতে হয় তার জন্য আমরা লড়াই করছি। আর দেখুন, আমরা তো চোর তৃণমূলের নেতা নই যে ভোটের পরে হঠাৎ করে বিজেপির গুণ গাইতে শুরু করে দেবো। হঠাৎ করে আমার শুভেন্দু অধিকারীকে ভালো মানুষ মনে হবে, হঠাৎ করে আমার শ্রমিক ভট্টাচার্যকে ভালো বক্তা মনে হবে। ওগুলো চোরেরা করে। যে তৃণমূলগুলো একদিন ধরে চুরি করেছে, তারা চুরির সম্পত্তি বাঁচানোর জন্য এই সমস্ত বলছে। আমরা গর্ব করে বলছি, আমরা বিজেপির বিরুদ্ধে আগেও ছিলাম, আজও আছি। এই পরিবর্তন কখনোই আমাদের মনের মতো পরিবর্তন নয়। ভাঙড়ে আইএসএফ এবং সিপিএম এর মধ্যে কিছুটা সম্পর্কের চির ধরেছে, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সিপিআইএম এর সাহায্য না থাকলে এখানে আইএসএফ জিততো না। আবার এখানে আইএসএফ জিতেছে বলে এখানে আমরা পঞ্চায়েতে কি আজকের তারিখে আইএসএফ জিতেছে বলে আমরা সিপিএমের মানুষও আজকে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারছি যে নওশাদের মতো একজন বিধায়ক আমাদের জোট থেকে জিতে বিধানসভায় আছে। সুতরাং দুটো পার্টি একে অপরের বন্ধু হিসেবেই থাকবে, এটাই কাঙ্ক্ষিত। যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমাদের বিশ্বাস সেটা মিটে যাবে। এখানে আইএসএফের সাথে সিপিআইএম 2021-এর ভোটের আগে থেকে একসঙ্গে লড়াই করে এসছে। পরবর্তীকালে আজকে তো না হয় আরেকজন আমাদের বিধায়ক জিতে গেছে, কিন্তু আগের টার্মে আপনারা দেখেছেন বিজেপির অতজন বিধায়ক তারা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছিলো, কিন্তু নওশাদ একজন বিধায়ক ছিল আইএসএফ থেকে, সে তৃণমূলের কাছে বিক্রি হয়নি। তাকে জেলে যেতে হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, কিন্তু তাকে কিনে নেওয়া যায়নি। সুতরাং আমরাও তার জন্য গর্বিত। যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা নিশ্চয়ই সময়ের সঙ্গে মিটে যাবে বা মিটিয়ে নেওয়া হবে। আপনারা বুলডোজারের বিরোধিতা করছেন। আজকে মৌখালীতে অরণ্যের কুলে অর্থাৎ শওকত মোল্লার ছেলের ক্যাফেতে বুলডোজার চলেছে, এটা কি বিরোধিতা না? কেন করতে যাবো? আমরা বুলডোজারের বিরোধিতা করছি না। বুলডোজার আমরা সবসময় চাই যে চোরেদের আর লুটেরাদের ঘরের উপর দিয়ে চলুক, গরিব সাধারণ মানুষের ঘরের উপর দিয়ে না চলুক। আজকে শওকত মোল্লা জিতে গেছে, শওকত মোল্লা ভোটে হেরে গেছে বলে আজকে ও জেলে আছে, ওর ছেলের সম্পত্তির উপর দিয়ে বুলডোজার চলছে। আর জাভেদ খান জিতে গেছে বলে আর জাভেদ খান বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর জাভেদ খানের ছেলের চুরাই সম্পত্তিগুলো আজকে রক্ষা পেয়ে গেছে। আমাদের আপত্তির জায়গাটা সেখানে। শুভেন্দু অধিকারী নিজে মিটিংয়ে বলেনি যে জাভেদ খানের ছেলে ফয়াজ খানের নামে 90টা প্রপার্টি আছে? ওর ফয়াজ খানের প্রপার্টিতে ইললিগাল বলে নোটিশ দিয়ে আসেনি কলকাতা পুরসভা। অভিষেক ব্যানার্জির প্রপার্টি তার থেকে 1.5 মাস আগে নোটিশ দিয়ে আসেনি কলকাতা পুরসভা। তাহলে আজ ফয়াজ খানের বাড়ি ভাঙা হচ্ছে না, অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙা হচ্ছে না, ভাঙা হচ্ছে খালি গরিব মানুষগুলোর বাড়ি, গরিব মানুষগুলোর দোকান। আমাদের আপত্তিটা সেই জায়গায়। বুলডোজারের প্রশ্ন না, বুলডোজারটাকে কার উপর প্রয়োগ করা হচ্ছে তার উপর আপত্তি। আপনারাও খুব ভালো করে জানেন, আর যদি শওকত হেরেছে বলে জেলে, জাভেদ খান জিতেছে বলে বিজেপির সঙ্গে সেটিং করে বাইরে, যদি উল্টোটা হতো, আর যদি শওকত মোল্লা জিততো, তাহলে দেখতেন শওকত মোল্লার ছেলের ক্যাফেটা যেরকম দাঁড়িয়ে আছে ওরকমই দাঁড়িয়ে থাকতো। আর জাভেদ খান হারলে জাভেদ খানের ছেলে এখন তার সম্পত্তি ভাঙা হতো, জাভেদ খান এখন জেলে থাকতো। আমাদের আপত্তিটা এই জায়গায়। দিনের পর দিন যেভাবে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মানুষকে এক থাকতে আবেদন করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধর্মীয় বিভাজন, এরা কেউ ধর্ম করার জন্য না। শুনুন, সিপিআইএম কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি, কিন্তু সিপিআইএমের আমলে কোনোদিন কেউ কল্পনা করতে পারতো না কোনো সিপিএম নেতা বা কি কোনো সিপিএমের মহিলা বিধায়কের বর ফোন করে এলাকার মন্দিরের সেবায়তকে বলবে, পুরোহিতকে বলবে রোজ সন্ধ্যাবেলা প্রণামী বাক্সটা আমার বাড়িতে জমা দিয়ে যাবে, যেটা আমরা পানিহাটিতে দেখলাম। কেমন? সিপিএম মন্দিরের টাকা চুরি করেনি। আজকে রাম মন্দিরে 200 কোটি টাকা হতে পারে, কি আজকে পানিহাটির একটা মন্দিরে 2000 টাকা হতে পারে, কি 20,000 টাকা হতে পারে। এই যারা বেশি ধর্ম করে রাজনীতি করছে, তারা মন্দিরের টাকা চুরি করা রাজনীতি করছে। তারা প্রথমে ভোটের আগে ধর্মের নামে আপনার ভোটটাকে নেবে,
হাবড়াতে যে বাড়িতে গিয়ে ভোটারটাকে বলে এসেছিল আমি হিন্দু তাই আমাকে ভোট দাও, ভোটের পরে সেই বাড়িতে গিয়ে বলছে তুমি বেআইনি দখলদার, তোমার বাড়িটা আমি ভাঙবো। ভোটের আগে যে ছিল হিন্দু, ভোটের পরে সে হয়ে গেল বেআইনি দখলদার। আমাদের লড়াইটা এই রাজনীতির বিরুদ্ধে। জাহাঙ্গীর খানের পর শওকত মোল্লাকে রাস্তায় হাঁটালো পুলিশ, আজকে জীবনতলা বাজারে। দেখো আমার এখন এইটা না খুব জটিল বিষয়, জানেন তো। কারোর কোনো অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে কোমরে দড়ি বেঁধে কি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরা বেড়ানোটা বেআইনি। আজকে আমি যদি সেটাকে সমর্থন করি, কালকে একই জিনিস অন্য কারোর বিরুদ্ধেও হতে পারে। সুতরাং সেটাকে আমরা সমর্থন করতে চাই না। আবার এটাও ঘটনা, শওকত মোল্লারা যে অত্যাচার করেছে তাদের এদের খালি কোমরে দড়ি বেঁধে নয়, এদের জুতোর মালা পরিয়ে উল্টো গাধার পিঠে চাপিয়ে মাথা ন্যাড়া করে ওদেরকে গোটা এলাকায় ঘোরানো উচিত। এটাও ঘটনা। তাই ভালো হতো পুলিশের আগে যদি শওকত মোল্লা পাবলিকের হাতে পড়তো, তাহলে এত সমস্যা থাকতো না। হুমায়ুন কবির ধর্মীয় উস্কানি বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিয়েছেন, কিন্তু একই ধরনের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতারা যখন দেন তখন মুখ্যমন্ত্রী নিশ্চুপ। কি বলবেন? আচ্ছা, আপনি বলছেন এ কথাটা, বিজেপি নেতা এরকম কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে গ্রেপ্তার হয়নি আজ অব্দি। আচ্ছা, হুমায়ুন কবিরও কি এটা এই বক্তব্য দিয়ে গ্রেপ্তার হলেন না তো। আলটিমেটলি তো দিলীপ ঘোষকে গ্রেপ্তার হতে হলো না, হুমায়ুন কবিরকে গ্রেপ্তার হতে হলো না, তাই তো। গ্রেপ্তার হলো কারা? যে কর্মীরা ওখানে মিটিংটা করছিল, আয়োজক দু একজন গ্রেপ্তার হলো। যারা হয়তো শুনছি নাকি, যারা নাকি ওখানে লাইট দিয়েছিল, যারা সাউন্ড দিয়েছিল, তাদেরকে নাকি এখন পুলিশ গ্রেপ্তার করেছে বা করবে বলছে। শুভেন্দু অধিকারী মিটিং করে বললেন বিধানসভায়, যারা আপনাকে ডেকেছিল, সভাটা যারা আয়োজন করেছিল, আগে তাদেরকে ধরবো। সুতরাং এই রাজনীতিটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আজকে এখানে সভা হচ্ছে, আমি এখানে সে উল্টোপাল্টা কথা বলবো, তাদের লোকে আমায় গ্রেপ্তার করবে না, পুলিশ আমায় গ্রেপ্তার করবে না, এখানকার যারা আয়োজক তাদেরকে গ্রেপ্তার করে নেবে। এর মানেটা কি? গরিব একজন কর্মী, মানে এই হুমায়ুন কবিরের যে পার্টি, সেই পার্টির একজন বুথ স্তরের গরিব কর্মী, সে জেল খাটবে, কিন্তু হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে বাবরি মসজিদ করার নাম করে বাবরি মসজিদের জিগির তোলার জন্য 10 কোটি টাকা পাবে। ওর ভিডিওতেই আপনারা শুনেছিলেন। এই রাজনীতি করে করে আজকে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসছে। যখন হুমায়ুন কবির বলেছিল 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেনি। কিন্তু ওই রাজনীতি করে মমতা ব্যানার্জি ওই আবু তাহেরদেরকে আর ওদের বাকি ইউসুফ পাঠানদেরকে মুর্শিদাবাদ থেকে ভোটে জিতিয়ে নিয়েছিল। করে কি হলো? এখন যখন সরকারটা পাল্টে গেল, তখন ওই আবু তাহের আর ইউসুফ পাঠান তখন বিজেপির সাথে লাইন করে নিল। মাঝখান থেকে পশ্চিমবাংলা সাধারণ মানুষের ঘাড়ের উপর বিজেপি সরকার এসে বসলো। ওই জন্য আপনাদেরকে আবেদন করছি, হুমায়ুন কবিরকেও সমর্থন করবেন না, হুমায়ুন কবিরের এই রাজনীতিও সমর্থন করবেন না, দিলীপ ঘোষের এই রাজনীতিও সমর্থন করবেন না। যদি একটাকে ছেড়ে একটাকে সমর্থন করেন, তাহলে কেউ ওই টাকা দেখিয়ে মুসলমান এলাকায় পার্টি করবে, কেউ ওই টাকা দেখিয়ে হিন্দু এলাকায় রাজনীতি করবে, করে হিন্দু মুসলমানে আরও বিভেদ বাড়বে, আর ওই বাঁদরের পিঠে ভাগ করার মতো করে দিনের পর দিন বিজেপি করে কমে খাবে। তাই যে রাজনীতি করেছে হুমায়ুন কবির, ওই রাজনীতির জন্য আজ কেন হুমায়ুন কবির বলেনি আজকে হুমায়ুন কবিরের এই বক্তব্যকে নিয়ে প্রশ্ন করছেন। কদিন আগে হুমায়ুন কবির এই কথাটা বললো না যে আমি বাবরি মসজিদের জিগির তুলেছিলাম বলে পশ্চিমবাংলায় বিজেপি 200-এর উপর সিট পেয়েছে, এবার আমি দায়িত্ব নেব যাতে লোকসভায় বিজেপি আরও বেশি সিট পেতে পারে পশ্চিমবাংলা থেকে। ভালো লেগেছিল কথাটা শুনতে হুমায়ুন কবিরের মুখে? ভালো লাগলো, আনন্দ হলো কথাটা শুনতে। সুতরাং যদি প্রতিবাদ করতে হয়, যদি আপত্তি করতে হয়, তাহলে দিলীপ ঘোষ আর হুমায়ুন কবিরের বক্তব্যের একসঙ্গে বিরোধিতা করা উচিত। শুভেন্দু অধিকারী তো স্বাভাবিকভাবে কোনো বিজেপির কোনো নেতা যখন সাম্প্রদায়িক কথা বলবে তাকে গ্রেপ্তার করবে না, তার বিরুদ্ধে কিছু বলবে না। কোনো মুসলিম নেতা কোনো সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধেই খালি বলবে, কেন ওটাই বিজেপির রাজনীতি। কিন্তু আমি যদি কমিউনিস্ট পার্টি করি, আমি তার উল্টো রাজনীতি করতে যাবো কেন? যে আমি যদি হুমায়ুন কবির কোনো কথা বলে, আমি হুমায়ুন কবিরকে চোখ কান বুঝে সমর্থন করব? যে সাম্প্রদায়িক সে সিলেক্টিভ হবে, যে সাম্প্রদায়িক সে একটা পক্ষের দোষ দেখবে, একটা পক্ষের দোষ দেখবে না। কিন্তু আমি যদি ধর্মনিরপেক্ষ হই, আমি কেন সিলেক্টিভ হব? আমার কাছে এটাও খারাপ, আমার কাছে ওটাও খারাপ। শুভেন্দু যে রাজনীতি করেছে তার পাল্টা মমতার রাজনীতি, মমতা ব্যানার্জি যে রাজনীতি করেছে বিজেপির রাজনীতির পাল্টা রাজনীতি, দেখলেন তো আজকে তার কি পরিণাম হলো পশ্চিমবাংলায়। কোনো দরকার ছিল না। বামফ্রন্ট সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকার থাকতে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে তার ছেলেকে দাঙ্গায় হারাতে হয়নি। আর মমতা ব্যানার্জির এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় কী পরিণতি করলো দেখতে পাচ্ছেন। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সবার কাছে, বা আপনাদের কাছে বলে নয়, আপনাদের মাধ্যমে আমরা বিজেপি বিরোধী মানুষের কাছেও আবেদন করছি যে সত্যিকারের বিজেপি বিরোধীদেরকে চিনতে হবে। কারা দিনের আলোয় হিন্দু মুসলমান গল্প শুনিয়ে তারা একটা করে ভোট পার করবে, আর ভোটের পরে গিয়ে বিজেপির সঙ্গে লাইন করে নেবে, বিজেপির সঙ্গে সেটিং করে নেবে, দিনের বেলা বিজেপির বিরুদ্ধে বলবে, রাত্রিবেলা বিজেপির কাছ থেকে 10 কোটি টাকা পাবে মন্দির মসজিদে জিগির তোলার জন্য। তাদেরকে আগে চিহ্নিত করা দরকার, কারণ তাদের জন্যই আজকে পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে আজকে বিজেপি এই জায়গায় এসছে।